সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথভার্সে। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব প্রত্যেকটা লাইন থেকে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমাদের কাজে আসবে। চলো শুরু করা যাক। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকমের প্রতীক পদ্ধতির মাধ্যমে মানুষের গণনা আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডট 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 ইত্যাদি, তাই না? এরপর একটি গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা গণনাকারীর সংখ্যা, তাই না? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী স্বাভাবিক ও প্রাকৃতিক সংখ্যা বলা হয়। অর্থাৎ প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে অর্থাৎ গণনা করার জন্য যে সংখ্যাগুলো সৃষ্টি হয়েছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডট 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 ইত্যাদি। এরপরে রয়েছে সংখ্যাপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায়। অর্থাৎ 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়, আবার এগুলোকে সংখ্যাও বলা হয়। শূন্য ব্যতীত সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এদের মধ্যে প্রথম 9টিকে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। আমরা এখন জানার চেষ্টা করব অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য। অঙ্ককে ইংরেজিতে বলা হচ্ছে ডিজিট এবং সংখ্যাকে বলা হচ্ছে নাম্বার। অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির মৌলিক প্রতীক বা চিহ্ন। অর্থাৎ মৌলিক প্রতীক বা চিহ্ন হচ্ছে 1 থেকে 9 এবং 0, এগুলোকে বলা হচ্ছে অঙ্ক। অপরদিকে সংখ্যা কাকে বলছে? এক বা একাধিক অঙ্ক মিলে গঠিত যা একটি নির্দিষ্ট মান বা পরিমাণ প্রকাশ করে। অর্থাৎ একাধিক অঙ্ক মিলিত হয়ে অর্থাৎ সংখ্যাটি গঠিত হবে। এরপরে হচ্ছে পরিমাণ। এদের পরিমাণ সীমিত, অর্থাৎ 1 থেকে 9 এবং 0, এই 10টি হচ্ছে অঙ্ক। অপরদিকে সংখ্যার পরিমাণটা কিন্তু অসীম, তাই না? আমরা অজস্র সংখ্যাকে গণনা করতে পারি, তাই না? এরপরে রয়েছে উদাহরণ। অঙ্কের উদাহরণ আমরা আগেই জানি, অঙ্ক হচ্ছে 10টি। এখানে রয়েছে 0, 1, 2 এবং 9 পর্যন্ত, তাই না? এরপরে রয়েছে সংখ্যা। সংখ্যা আমরা কি জানি? এক বা একাধিক অঙ্ক মিলিত হয়ে গঠিত হবে, তাই না? যেমন হচ্ছে 7, 25, 105, 4589 ডট 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 ইত্যাদি, অজস্র সংখ্যা রয়েছে। এরপরে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়, সেটি হচ্ছে সকল অঙ্কই সংখ্যা। অপরদিকে সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন হচ্ছে 25, তাই না? 25 কিন্তু সংখ্যা, তবে অঙ্ক নয়, কারণ এই সংখ্যাটি দুইটি অঙ্ক নিয়ে গঠিত, একটা হচ্ছে 2 এবং 5। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক সংখ্যা পাশাপাশি বসিয়ে লিখতে হয়। যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। অঙ্কপাতনের 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা গুণোত্তর রীতি বলা হয়। এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ বা তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মানের উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। অর্থাৎ ধরো 999কে আমরা চিন্তা করি, এরপরে এর স্বকীয় মান কত হবে? 9। এরপর এর স্বকীয় মান হবে 90, এরপরে এর স্বকীয় মান হবে 900, অর্থাৎ 10 10 10 করে বাড়বে, তাই না? তাই একে বলা হচ্ছে 10 গুণোত্তর রীতি।
লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটি সর্বডানে 3 এর স্থানীয় মান 3 এবং ডান দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে 30 ও 300। তাহলে দেখা যাচ্ছে যে একই স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার স্বকীয় বা নিজস্ব মান একই থাকে। এরপর রয়েছে দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। এই ছকটি আমরা লক্ষ্য করি। প্রথমে থাকবে হচ্ছে একক, এরপরে দশক, তৃতীয় স্থানে শতক, এরপরে রয়েছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোকে বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরে 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়া হয়, যেমন 5000, 7000। অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজারের ঘর মিলে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 মিলে 2 ঘরের অঙ্ক মিলে 75,000 পড়া হয়। যেমন 7, 5, 1, 2, 3, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই দুইটা মিলে আমরা 75,000 গণনা করব। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ পড়া হয়। যেমন নিযুতের ঘরের 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটি ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্ক লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা, এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। উদাহরণ 1, কমা বসিয়ে কথায় লেখো। আমরা কি জানি, প্রথমে 3 ঘর পর একটি কমা হবে, এরপর 2 ঘর করে চলতে থাকবে, তাই না? এখন কোটির ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 98, নিযুত এবং লক্ষের 2টি অঙ্ক মিলিয়ে 75, অযুত এবং হাজার ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 47 এবং শতকের ঘরে 3, দশকের ঘরে 2, এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98 কোটি 75 লক্ষ 47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7 কোটি 5,90,700, তাই না? এই অঙ্কটি আমরা করার প্রথমে আমরা দেখব এককের ঘরে রয়েছে 7, তাই না? এরপরে রয়েছে 90,000। আমরা কি জানি, অযুত এবং হাজার মিলে আমরা হাজারকে গণনা করব। তাহলে অযুতের ঘরে 9 এবং হাজারের ঘরে 0। এরপরে কি জানি, লক্ষ এবং নিযুত এই দুটো মিলে আমরা লক্ষকে গণনা করব। তাহলে রয়েছে 5, তাই না? লক্ষের ঘরে 5 এবং কোটির ঘরে রয়েছে 7, আমরা 7 বসালো। কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নাই। এই খালি ঘরকে শূন্য বসিয়ে পাওয়া যায় 7,05,90,007। এরপর রয়েছে উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আমরা অঙ্ক বলতে কি বুঝি? 1 থেকে 9 এবং 0, তাই না? অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান হবে বৃহত্তম, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি কোনটি? সেটি হচ্ছে 9, তাই না? তাহলে এটাই হচ্ছে বৃহত্তম অঙ্ক।
সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা 99,99,999। আবার ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0। পরপর 7টি 0 লিখলে 0 শূন্যই থাকে। আমরা কি জানি শূন্যর কোনো ভ্যালু বা মূল্য নাই, তাই না? সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 10 লক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত হচ্ছে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।